দুদিন আগে জি 24 ঘন্টায় মৌপিয়ার সাথে যে ঘটনা অভিজিৎ গাঙ্গুলি ঘটিয়েছেন, যেভাবে সম্মানহানি করেছেন, নিজের চরিত্র উন্মোচন করেছেন, কিন্তু কলকাতা টিভির সাথেও এরকম ঘটনা ঘটেছিল। তো গতকাল কলকাতা টিভি সেই সমস্ত পুরনো ঘটনা নিয়ে আর নতুন এরকম ঘটনা কিছু ঘটার পরে রীতিমতো চাচা ছোলা ভাষায় কলকাতা টিভি একটি রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্টটি আপনাদের দেখাবো, অনেকে দেখেননি। রিপোর্টটি দেখাবো, সম্পূর্ণ দেখবেন। এবং সরাসরি কলকাতা টিভি অভিজিৎ গাঙ্গুলিকে অসভ্য বলতে ছাড়েননি, অসভ্য, বর্বর ইত্যাদি বলেছেন। দেখুন রিপোর্টটি এবং ব্যাপক শেয়ার করুন। মুখোশ খুলে দিন এই সমস্ত তথাকথিত মুখোশধারী ভালো মানুষ, ভগবান ইমেজ তৈরি করা এই সমস্ত অসভ্য লোকেদের। দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। আর রাত 9টায় লাইভ দেখতে অবশ্যই ভুলবেন না, রাত 9টা থেকে 10টা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এমনিতে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ আ স্কাউন্ড্রেল, কথাটা আমাদের সবার শোনা আছে। আর ভারতবর্ষের রাজনীতিতে তেমন স্কাউন্ড্রেলের ছড়াছড়ি আমরা দেখেছি সেই কবে থেকে। কদিন আগে মা মাগো মা বলে কদিন পরে ডাইনি বলা স্কাউন্ড্রেল তো আমরা এই বাংলাতেই দেখেছি। আমরা একই দিনে 3বার দল বদলাতে দেখেছি এই দেশে। আমরা ভোর রাতে কাকপক্ষী ওঠার আগেই দলবদলুদের নিয়ে সরকার তৈরি করার অসফল প্রয়াস দেখেছি। আমরা সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভোটাভুটির আগে সুটকেস ভর্তি টাকা দেখেছি। কাজেই আমরা অভ্যস্ত। সাধারণ মানুষ জানে রাজনীতি এক পাঁকের মধ্যে পড়ে থাকা বিষয়, যা তাদের জীবন চর্চায় বিশেষ কোনো হেরফের আনবে না। তবে হ্যাঁ, নির্বাচনের সময় চারিদিকে যে নটাঙ্কি চলে তা মানুষের জীবনে খানিক উত্তেজনা আনে। শিবির বিভক্ত মানুষ বোঝার চেষ্টা করেন কে কত আসন পাবেন, কে জিতছে, কে হারছে। এই সময় পাড়ায় পাড়ায় নির্বাচন পণ্ডিতদের দেখা যায়। জেলা রাজ্য তো ছেড়েই দিন, দেশের আসন ধরে ধরে বলে দেয় কে কোথায় জিতছে। তো সেই 100 মজার মধ্যে যত্রতত্র ছড়িয়ে থাকা অসভ্যদের মধ্যেই এক নতুন অসভ্যের আমদানি হলো, যিনি কিছুকাল আগেই সভ্যতার পাঠ দিতেন, ন্যায়ের কথা বলতেন, তার কাঁধে ছিল ন্যায় বিচারের দায়। সেই অভিজিৎ গাঙ্গুলি ছিলেন রুমাল, হলেন বিড়াল। ছিলেন বিচারক, হিসেব মতো এক নিরপেক্ষ মানুষ। 1 সপ্তাহের মধ্যে তিনি হলেন বিজেপি। মাথার পেছনে জাতির পিতার ছবির তলায় বসেই যার সময় কেটেছে, সেই জাতির পিতার হত্যাকারী নিয়ে তার নতুন বোধোদয় আমাদের বুঝিয়ে দিয়েছে খুব দ্রুত তিনি হয়ে উঠছেন দেশের সেই অসভ্য অংশের একজন, যারা এই দেশের যাবতীয় উদার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ঐতিহ্যকে ভেঙে চুরমার করতে চায়। সেই তিনি যিনি কদিন আগে বইমেলায় গিয়ে চেয়ে লেনিনের বই হাতে নিয়ে ফটোগ্রাফারদের সামনে পোজ দিতেন। তিনি আজ বিশ্বাসঘাতক সাভারকারের পূজারী। সেই তিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সামনে অনায়াসে বলতে পারেন, আমি কলকাতা টিভির ক্যামেরার সামনে কথাই বলবো না। সেটাই আজ আমাদের বিষয়। আজকে বাংলার রাজনীতিতে এক নতুন অসভ্যের জন্ম। বিচারপতির কুর্সিতে থাকাকালীন তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল। সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে প্রচারে ভেসে থাকতে তখন থেকেই অভ্যস্ত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনো নীতি নৈতিকতা তাকে স্পর্শ করত বলে মনে হয়নি। তা না হলে এজলাস থেকে নেমে তার বিচারাধীন মামলা নিয়ে এমন সব মন্তব্য করতেন না, যা একমাত্র রাজনৈতিক দলের নেতার মুখে শোভা পায়। তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে সন্দেহের উদ্রেক হয় তা যে অমূলক নয়, সেটা নিজেই বিজেপিতে যুক্ত হয়ে প্রমাণ করেছেন অভিজিৎ। তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়ে তার ঔদ্ধত্যের মাত্রা আরো বেড়ে গিয়েছে। তার সর্বশেষ দৃষ্টান্ত গত শনিবার ভোটের দিন। ভোট কেমন বুঝলেন? দিনের শেষে কলকাতা টিভির প্রতিবেদকের এই নিরীহ প্রশ্নে মেজাজ চড়ে গেল অভিজিতের। জবাব তো দূর, রীতিমতো দুর্ব্যবহার করলেন আমাদের প্রতিবেদকের সঙ্গে। সভ্যতার যেটুকু মুখোশ লেগেছিল তাও খসে পড়ল মুখ থেকে। টিভি ক্যামেরায় তা ধরা পড়ল অবিকল। ভ্রুক্ষেপহীন অভিজিৎ। সকাল থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী না না আমি আপনাকে কেন, কিসের ওই ঔদ্ধত্য? এ প্রশ্ন এখন শুধু কলকাতা টিভির নয়, আমজনতারও। সবে রাজনীতিতে এসেছেন, এসেই দেশের সর্বোচ্চ আইনসভার নির্বাচনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হয়েছেন। এতদিন এক ধরনের ইমিউনিটিতে অভ্যস্ত ছিলেন, বিচারককে প্রশ্ন করা যাবে না, এই সাধারণ ধারণার সুবিধে নিয়ে চলেছেন। বিচারকের আসনে বসে যা যা বলেছেন আজ সেগুলো মনে পড়লেই বোঝা যাবে যে বহু আগে থেকেই তিনি বিচারক হিসেবেও নিরপেক্ষতার ধার ধারেননি।
সেদিন বিচারালয়ে বিচারকের আসনে বসেই বলেছেন ঢাকি সমেত বিসর্জন দেব। সবাই জানে তিনি কি বলতে চেয়েছেন। আজ রাস্তায় দাঁড়িয়ে বলছেন এই রাজ্য থেকে উৎখাত করব এই সরকারকে, জেলে পাঠাবো মমতা অভিষেককে। তফাৎ তো নেই ওনার আজকের ভূমিকার সেদিনের কথার মধ্যে। অথচ সেদিন তিনি কাগজে কলমে ছিলেন বিচারক, আজ বিজেপির প্রার্থী। উনি একলা নাকি? নিশ্চয়ই নন, আরো অনেকেই আছেন। সে থাক, সেসবও খোলস ছেড়ে একদিন না একদিন হয় বেরিয়ে আসবে, নয় গর্তে ঢুকে যাবে, আমরা তা জানি। আপাতত আলোচনার বিষয় এক নতুন অসভ্যকে নিয়ে, যিনি গণতন্ত্রের প্রথম শর্তটুকুও জানেন না। গণতন্ত্রের প্রথম শর্ত হলো তার 4টে স্তম্ভের স্বাধীনতা। তিনি অনায়াসে ক্যামেরা ঠেলে সাংবাদিককে সরিয়ে দিয়ে বলতে পারেন আমি কথাই বলবো না। কথা তো বলতে হবে স্যার, কথা তো বলতেই হবে। আপনি পাবলিক লাইফে এসেছেন, আপনি এখন আর মাই লর্ড নন, মাই বাপ নন। আপনি একজন ভোট প্রার্থী, জিতে গেলে একজন সাংসদ, যিনি দেশের মানুষের ট্যাক্সের পয়সাতে মাইনে পাবেন, হেরে গেলে পেনশন, সেটাও মানুষের পয়সায়। খুব দ্রুত কথা বলবো না বলা শুরু করলে কদিনের মধ্যে আপনার কথা বলার ক্ষমতাও তো হারিয়ে ফেলবেন। আর কেন কথা বলবেন না? ভোটের দিনে আমাদের প্রতিনিধি রিপোর্টার দেবজ্যোতি আপনাকে আপনার জীবনের কোন গূঢ় রহস্য, জীবনের কোন গোপন অধ্যায়ের কথা জিজ্ঞেস করেছিল? করেনি তো। জিজ্ঞেস করেছিল সকাল থেকে ঘুরছেন, কেমন ভোট পড়ছে চারদিকে। প্রশ্নে কোনো টুইস্ট নেই, কোনো অন্য অর্থ নেই। আমরা এক অসভ্যতামি দেখলাম। দেখুন সেই ভিডিও। আসলে উনি এখনো নিজেকে প্রশ্নের ওপরেই ভাবছেন। কথা দিচ্ছি মিস্টার এক্স জাস্টিস গাঙ্গুলি, আপনি জিতলে কি হারলে দুটো ক্ষেত্রেই এই কলকাতা টিভির বুম আপনার পেছনেই থাকবে। প্রশ্ন আমরা করব। সেদিন তো অত্যন্ত সরল প্রশ্ন ছিল, তার চেয়ে ঢের বেশি কঠিন প্রশ্নের জন্য তৈরি থাকুন। আমাদের দর্শকদের কাছে জিজ্ঞেস করেছিলাম এই নতুন অসভ্যতামি, সাংবাদিকদের সাধারণ প্রশ্নের উত্তর দিতে না চাওয়া। কলকাতা টিভির সঙ্গে কথাই বলবো না, একজন নির্বাচন প্রার্থী সে কথা বলছেন। এই নিয়ে আপনাদের বক্তব্য কি? শুনুন মানুষজন কি বলছে। হচ্ছে সৌজন্যের অভাব। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই ধরনের মানসিকতা, কলকাতা টিভির মতো একটা সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। উনি কলকাতা টিভি কেন, উনি 24 ঘন্টা টক শো থেকেও উঠে পালিয়ে এসছেন। উনি যে চ্যানেল ওনাকে প্রশ্ন করছে উনি অ্যাভয়েড করছেন এবং উল্টাপাল্টা বিহেভ করছেন। তো উনার এরকম নোংরামিটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। তো উনি কেন উনাদের কাছে এটা কম্প্রোমাইজ করছেন না বা কিছু বলতে যাচ্ছেন না, উনার কি প্রতিক্রিয়া সেটাও দিচ্ছেন না। তো সেটা যদি আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে পারি উনার কাছ থেকে, আমার মনে হয় খুবই ভালো হয়। তমলুকে এসে তিনি খুব আশা নিয়ে এসেছিলেন বা ভেবেছিলেন যে তমলুকে এসে বিজেপির হয়ে আমি লড়াইয়ে জিতবো বা লড়াইয়ে জেতার আশা নিয়ে এসেছিলেন। কিন্তু এসে যখন দেখলেন যে সত্যি সত্যি বিজেপির অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, বিজেপির কর্মীরাও তাকে সহযোগিতা করছে না, স্বাভাবিকভাবে একটা মস্তিষ্কের উপর একটা প্রেশার হয়েছে। সেই প্রেশারটাকে ধরে রাখতে না পেরে সাংবাদিকদেরও কথা বলছে, সাধারণ মানুষদেরও কথা বলছে, রাস্তাঘাটে মানুষদের প্রতি খারাপ ব্যবহার করছে। এটা স্বাভাবিক। ওনার সেই অবস্থাটা নেই যে উনি কার সঙ্গে কখন কী কথা বলতে হয়, সেই অবস্থাটা উনি হারিয়ে ফেলছেন। একজন দায়িত্বশীল ব্যক্তির উচিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম একে সবসময় মান্যতা দেওয়া, যেই ব্যক্তি হন না কেন। এবারে সংবাদ মাধ্যম যাদের কাছে যান নিশ্চয়ই সমাজের গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার জন্য, সেই তথ্য প্রদানের জায়গায় তিনি যদি সংবাদ মাধ্যমকে উল্টে কিছু মন্তব্য করেন, এটা বাঙালি হিসেবে আমাদের কাছে এটা অত্যন্ত লজ্জার। ওরা বলবে কেন? বলার জন্য তো কিছু নেই না। ওরা বললে হয়তো চাপ পাইছে কারোর কাছ থেকে, সে কারণেও বলার ক্ষমতা হচ্ছে না। মিডিয়া যে প্রশ্ন করবে হয় তার উত্তর দিব, নাহলে এড়িয়ে যাব। কিন্তু এইভাবে অপমান করাটা ঠিক নয়, যে আমি বলবো না, আমি এই মিডিয়ার সঙ্গে আমি কথা বলবো না, এটা মিডিয়াকে অপমান করা, বাংলার সংস্কৃতিকেও অপমান করা মনে হয়। এই বিজেপির পাল্লায় পড়ে ভুলভাল বকছেন, আর কি বলবো। আর ওদের উনার মানে কি সাংবাদিকদের উনার কোনো মানে জবাব নেই, সাংবাদিককে যে উত্তর দিবেন ওনার কাছে কিছু নেই জবাব দেওয়ার। তার উত্তর দেওয়াটা সবসময় বাঞ্ছনীয়। তার মনে হতে পারে যে আমি এই উত্তরটা দেব না, তাতে তিনি এড়িয়ে যেতে পারেন, কিন্তু সাংবাদিককে প্রশ্নের উত্তর দেব না এ জিনিস, এটা ঠিক নয়। না, ওটা
কাম্য নয়। উনি ছিলেন বিচারপতি, ওনার ওটাই কাম্য ছিল। উনি এভাবে মানে বিজেপিতে এসে আমাদের এখানে দাঁড়িয়ে আমরা ঠিক মেনে নিতে পারিনি। হয়তো তারা সত্যটাকে, যেটা সংবাদ মাধ্যম তুলে ধরে, যে সত্যটা সংবাদ মাধ্যমের কাজটা কি হচ্ছে, যে সেই উলঙ্গ রাজার মতো, রাজা তোর কাপড় কোথা, যখনই রাজাকে জিজ্ঞেস করবে যে রাজা তোর কাপড় কোথা, ন্যাচারালি রাজার কাপড় না থাকলে রাজা তো এড়িয়ে যাবেই প্রশ্ন। অসভ্যতামিটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি তার কাছে, ফলে এটাকে আমি সমর্থন করি না। তমলুকবাসী ওনার এই বিচারপতিত্ব ছেড়ে দিয়ে এসে এখানে রাজনীতি করবেন এটা মেনে নিতে পারছেন না, তাই উনি হারবেন জেনে গেছেন। ওনার মুখে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা, উনি সমস্ত তৃণমূল লিডারদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেন, তো ওনার এই আচরণ তো হবেই, এই আচরণ তো ওনার হবেই, কারণ উনি জানেন যে তমলুকে উনি ব্যাপক ভোটে হারবেন। এটা হচ্ছে এক রকমের অসভ্যতামি। আমরা শিক্ষিত অশিক্ষিত যাই হই না কেন, আমাদের ন্যূনতম একটা সভ্যতা শিষ্টাচার থাকা দরকার। এটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অতএব একে আমাদের মান্যতা দিতেই হবে। এইভাবেই রাজনীতিতে অসভ্যদের এন্ট্রি হয়। তারা ঢোকে মুখোশ পরে, কিছুদিন পরে সেই মুখোশ খুলে যায়। অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে সেই আবরণও ছিল না। আদতেই এক অভদ্র অসভ্য রাজনীতিবিদ হিসেবেই তিনি খুব দ্রুত তার পরিচয় তৈরি করে নিলেন। যিনি গণতান্ত্রিক ধ্যান ধারণাতে বিশ্বাস করেন না, যিনি সংবিধানে বিশ্বাস করেন না, যিনি সাধারণ সভ্যতা ভদ্রতাতেও বিশ্বাস করেন না। এখন থেকেই বলে রাখলাম, পরে মিলিয়ে নেবেন। ইনি ওই বিজেপি দলের কাছেও এক বিরাট বোঝা হয়ে উঠবেন খুব শিগগির। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।